আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আমাদের লার্নেড মহসিন রশিদ, আমাদের সিনিয়র লয়ার, তিনি এইটা জানতে চেয়েছেন যে দেশের প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেছেন, আমি সেই নথি দেখতে চাই। আজ পর্যন্ত সেই নথি দেখাতে পারেনি এবং রাষ্ট্রপতি পরবর্তী সময় তিনি বলেছেন যে আমার কাছে কোনো পদত্যাগ পত্র দেওয়া হয়নি, অন্য কাছে দেওয়া হয়েছে কিনা আমি জানি না। বাংলাদেশের জুডিশিয়ারি একটা রায় দিয়েছে যে রায়টা মিথ্যা, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যাদের নাম আমি আপনাকে পড়ে শোনালাম, এটা তো কোনো দরকার ছিল না, তো কেন পড়ে শোনালাম সেটার তো একটা নিশ্চয় কারণ আছে। কারণ প্রথম যেই দুজন বিজ্ঞ বিচারপতির নাম বললাম, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এনায়েতুর রহমান, তারা ওই সময় ছিলেন ক্যান্টনমেন্টে। এখন আপনি বলুন, ক্যান্টনমেন্ট থেকে উনারা রায় দিলেন কিভাবে, এবং উনারা যে ক্যান্টনমেন্টে সেটা আমরা কিভাবে জানলাম? সেটা আমরা জানলাম হচ্ছে আইএসপিআর যে লিস্টটা প্রকাশ করেছে, সেখানে আমরা জানতে পারলাম 5 তারিখের পর থেকে উনারা আপনার ওই ক্যান্টনমেন্টেই ছিলেন। আমি যুক্তির খাতিরে ধরে নিলাম তারা অনলাইনে হিয়ারিং করেছেন। অনলাইনে হিয়ারিং হতে পারে, হয়েছে। ওই অনলাইনে যে হিয়ারিং করলেন, এই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানকে নিয়োগ দিল কে? আর ওই সময় আইনমন্ত্রী হলোই বা কিভাবে? মানে হাউ ডিড দ্যাট হ্যাপেন? কে নিয়োগ দিল? নিয়োগটা দিল কে? আমরা তো এটা জানি না। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, ধরে নিলাম সেটাও হয়েছে, আমি যুক্তির খাতিরে তাও ধরে নিলাম। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আপনি রায়ের ভিতরে বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তাহলে কি হলো? একটা মিথ্যা একটা যেটা জীবনে ঘটেইনি সেটা দিয়ে একটা সরকার গঠিত করে দেওয়া হলো, তার মানে সরকারটাই ভুয়া। তো আমাদের সামনে কিন্তু একটা নজির আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রিসিডেন্ট। আমি জানি না আপনার এটা আপনার পড়ার কথা না, যেহেতু আপনি ওই এরিয়ার ছাত্রী না। তবে যারা আইনের ছাত্রছাত্রী তাদের অনেকেরই পড়া থাকবে পঞ্চম সংশোধনীর রায়, সেটা হচ্ছে 5th অ্যামেন্ডমেন্টে যে রায়টা হয়েছে। সাবরিনা, আপনাকে সংক্ষেপে বলি। 5th অ্যামেন্ডমেন্টটা হয়েছিল আপনার একটা সিনেমা হলের মামলা নিয়ে, বুঝছেন? সিনেমা হলের নাম হচ্ছে মুন সিনেমা হল। জাকির ভাই, মুন সিনেমা হল তো মনে আছে নিশ্চয়ই আপনার? ওই মুন সিনেমা হলকে দখল করেছিল, মানে সরকার এটাকে অ্যাকোয়ার করে নিয়েছিল 1976 সালে। জিয়াউর রহমান তখন সামরিক প্রশাসক, 77 সালে মনে হয়, বা জিয়াউর রহমান সামরিক প্রশাসক ছিল আর কি। অনেক বছর ওই সময়ই আপনার ওই মুন সিনেমা হলের যে মালিক মনে হয় আনোয়ার সাহেব, তিনি মনে হয় মামলা করে রিট পিটিশন করেছিলেন যে আমার এই হল কেন সরকার অ্যাকোয়ার করবে, এটা আমার সম্পত্তি। অনেক বছর মামলা চলার পরে আদালত রায় দিয়েছে যে যেহেতু মোশতাক, সায়েম এবং জিয়াউর রহমান, এদের 3 জনের শাসন ক্ষমতাই ছিল অবৈধ, ফলে তারা এই যে অ্যাকোয়ার করেছে মুন সিনেমা হল, এটাও অবৈধ। ফলে ওই লোককে পরবর্তী সময় কিন্তু 100 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছিল। আমি জানি না যে আপনি জানেন কিনা, 100 কোটি টাকা সে ভদ্রলোক পেয়েছিল। 99,99,000 কত টাকা যেন আমার মনে আছে, চেকটা সেখানে তখন প্রতিবেদন হয়েছিল। তা আমাদের দেশে কিন্তু এই নজিরটা আছে যে এইভাবে যদি অবৈধ ক্ষমতা দখল করেন, তাহলে আজ হোক কাল হোক, দশকের পর দশক পরে হোক, ক্ষমতা কিন্তু অবৈধ হয়ে যাবে। যেমন এরশাদের শাসনামল, এটা 7ম সংশোধনী বাতিলের মাধ্যমে সেখানেও এরশাদের শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এখন আমি থার্ড পোর্শনে আসি। থার্ড পোর্শনটা হচ্ছে এমন যে কিছু রাস্তার টোকাই, যেমন হান্নান মাসুদ, তারপরে এই যে সার্জিস, হাসনাত, এরা হঠাৎ করে অতর্কিতে হামলা চালালো 12ই অগাস্ট দুপুরবেলা, সকালের দিকে সুপ্রিম কোর্টে। তারা সেখানে প্রায় 2-3 হাজার ছেলেপেলেকে নিয়ে বসলো। তারা বলল যে বিচারপতি ওবায়দুল হাসান শাহিনকে পদত্যাগ করতে হবে বেলা 1টার মধ্যে, না বেলা 2টার মধ্যে, এবং সন্ধ্যা 6টার মধ্যে বিচারপতি রিফাতকে প্রধান বিচারপতি বানাইতে হবে। এটা কে বললো? এটা হান্নান মাসুদ বলল। আমার কাছে এগুলো সমস্ত কিছুর ভিডিও ফুটেজ আছে, এখন আপনি নিজে খুঁজলেও পাবেন। তো আপনি এখন আমাকে বলেন, বিচারপতি পদত্যাগ করবে এই নির্দেশ দিয়েছিল রাস্তার টোকাইরা? ওরা কি প্রশাসন? ওরা কি সুপ্রিম জুডিশিয়াল বডি? আমাদের তো একটা নিয়ম কানুন আছে যে একটা বিচারপতি নিয়োগ দেওয়ার নিয়ম আছে, বিচারপতির পদত্যাগের নিয়ম আছে, আছে না? তো যেই বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছে জোরের মাধ্যমে, এবং বিচারপতি রিফাত আহমেদ আসলে একটা কুলাঙ্গার ছেলে। তার বাবা একজন খুবই ভদ্রলোক ছিলেন, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের ছেলে।
আমি জানি না ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের উপর থেকে ছেলেকে অভিসম্পাত করেছে কিনা বা করছে কিনা, বা জানি না, কিন্তু তার ছেলে রিফাত আহমেদ, তাকে প্রধান বিচারপতি বানানো হয়েছে। তো এখন আপনি আমাকে বলেন, যেই দেশে একটা রায়ের মধ্যে মিথ্যা কথা লেখা থাকে এবং ওই রায়ের উপরে ভিত্তি করে একটা সরকার চলে এবং ওই সরকার একটা নির্বাচনের মাধ্যমে আরেকটা সরকারকে আনে, এখন আপনি আমাকে বলেন সেটা অবৈধ না বৈধ? আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে দুপুর 2টার মধ্যে বিচারপতিকে পদত্যাগ করতে হবে, সন্ধ্যা 6টার মধ্যে অমুককে আনতে হবে, এইটা বলে দিয়ে কোনো বিচারালয় কি চলতে পারে? আমি তো ভেবেছিলাম প্রত্যেকটা বিচারপতি লজ্জা পেয়ে নাকে খত দিয়ে বলবে যে আমরা আর বিচারালয়ে বসবোই না। আমি দেখলাম কিছু নির্লজ্জ বিচারপতি, কিছু অমেরুদণ্ডী বিচারপতি, তারা ঠিকই বিচার কার্য পরিচালনা করলেন। আমার তো তখন মনে হয়েছিল যে লয়াররা প্রতিবাদ করবেন, মানে অনেক লয়ারদেরকে তো মারধর করা হয়েছে, জুনিয়র সিনিয়র, সেটা হয়নি। আমি তো ভেবেছি কোর্ট থেকে প্রতিবাদ শুরু হবে যে বিচারপতি খারাপ ভালো পরের কথা, তুই কে, তোরা কারা, বলা হয়নি। সুতরাং আমি ওই জাহাঙ্গীর ভাইয়ের সাথে সম্পূরকভাবে এই তথ্যগুলো দর্শকদেরকে দেওয়া প্রয়োজন ছিলাম, তাই দিয়েছি। সে কারণেই আমি বারবার বলেছি, এই যে অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বলেন, এখনো আপনি কেন বলেন যে ওই প্রশাসনটা আছে, এই কারণেই বলি, কারণ আমার হিসাব তো খুবই আইনি হিসাব, যে ইউনূসের যে সরকারটা সেটা অবৈধ, সেটা গঠন করাই হয়নি, আর ওরা যা নির্বাচন করে যাকে আনবে তারাও অবৈধ। সেই কারণে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই কারণেই বলি। এখন আমার এই কথাকে যদি কেউ যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারে, আইনের বই দিয়ে বুঝিয়ে দিতে পারে, আমি নাকে খত দিব, কানে ধরবো, ক্ষমা চেয়ে বলবো ভাই বুঝছি, সরি আমার ভুল হয়ে গেছে, আমাকে একটু বুঝিয়ে দাও। অনেক ধন্যবাদ। আমি আমি কথা বাড়াবো না, আমি শুধু প্রেসিডেন্সির কথাটা বলবো। প্রেসিডেন্সি সিভিল কমন ল, যে কমন লর বেস বা অ্যাংলো স্যাক্সন ল এর বেসিক হলো প্রেসিডেন্সি, হলো আইন। অতএব আমরা মূল সিনেমা হলের কেসটাকে বাংলাদেশের একটি আইনের ভিত্তি হিসাবে গ্রহণ করতে হয়, এবং সেটাকে যদি তুলে ধরি সামনে, তাহলে বাংলাদেশে 2024 সনের 5 অগস্টের পরবর্তীতে আজ পর্যন্ত যা ঘটছে কোনো কিছুই ঘটেনি আইনে পরিভাষায়। অতএব আমাদের বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা, এটাই হলো সারমর্ম এই আইনের ব্যাখ্যায়। বাংলাদেশে 5ই অগস্টের পরের যে সিচুয়েশনটা হয়েছে, এটা আনপ্রেসিডেন্টেড, যেটাকে বাংলাতে আমরা বলি নজিরবিহীন। আপনি আপনার ফ্যামিলিতেও আপনি চিন্তা করবেন, দুর্যোগকালীন সময়ে টিকে থাকার জন্য অনেক সময় ব্যবস্থা রাখে, কিছু টাকা একটু হাতে রেখে দেয়, দেখবেন অনেক বাসাতে ক্যাশ টাকা রেখে দেয় যে বিপদে আপদে যদি লাগে। আমরা বলি না, আমার মা জীবন দেখেছি কিছু টাকা রেখে দিতেন, বিপদে আপদে লাগতে পারে, এটার কথা চিন্তা করে, অর্থাৎ দুর্যোগের কথা আমরা সবাই চিন্তা করি। কিন্তু আপনার লাইফে এমন ধরনের দুর্যোগও আসতে পারে যেটা আপনার যে প্রিকশন সেটাকে উতরে চলে যেতে পারে। ওই জায়গাটা আপনি ঠিক হওয়ার পরে আপনি ঠিকভাবে দেখতে পান কিনা। আমার কাছে মনে হয় আমি গত 2 বছর নিবিড় ভাবে এই সিচুয়েশন গুলো দেখেছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন অনুরাগী, একজন সমর্থক। সেই জায়গা থেকে তো বটেই, একজন সাধারণ মানুষের কাতার থেকে আমার সুযোগ হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলবার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে যাওয়ার। আমার এমনও স্মৃতি আছে, যেমন আমাদের দস্তগীর জাহাঙ্গীর ভাই সহ আমরা, মনে আছে ওয়াশিংটন ডিসিতে আমরা একবার ইতে বসেছিলাম, এটা প্রেস অফিসে না জাহাঙ্গীর ভাই, আমরা যেখানে বসেছিলাম ওয়াশিংটন ডিসি। আপনার উপরে নিজম ভাই আবার যদি বলতেন। না, আমরা ওই যে ওয়াশিংটনে কোথায় যেন বসেছিলাম, ওই যে ওনাদের যে জার্নালিস্টরা যে বসে, ওনাদের ন্যাশনাল প্রেস ক্লাব, আমাদের ন্যাশনাল প্রেস ক্লাবে। আমার বেশি ওয়াশিংটন থেকে বলেন, পৃথিবীর কোন দেশটা, আপনি অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, কোরিয়া বলেন, মধ্যপ্রাচ্য বলেন, লন্ডন, আমেরিকা, মানে প্রত্যেকটা জায়গাতে তো আমার গত 2 বছর আমি গেছি, বিভিন্ন জায়গাতে মানুষের সাথে কথা বলেছি। আমি যেখানেই গেছি না কেন, আমার ক্ষেত্রে 2টা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে লোকালি আমি কোনো না কোনো একটা মিটিং এ বসেছি, স্পিচ দিয়েছি, কথা বলেছি, এবং সেগুলোকে ব্যতি রেখে সেখানকার কোনো কংগ্রেসম্যান, মেয়র, কোনো উচ্চপদস্থ কর্মকর্তা, তারপর বা লয়ার, তাদের সাথে আমাদের কিছু ব্যক্তিগত মিটিংও হয়েছে। কেমন
এখন আমি আসি প্রথমে আপনার প্রশ্নটাতে, তারপরে হচ্ছে যে জাহাঙ্গীর ভাই যা বলেছে সেটা একটা সম্পূরক অংশটাতে লাগানোর জন্য। প্রথমত আমরা প্রস্তুত কিনা সাংগঠনিক ভাবে, দেখেন আমি আগেই বলেছি যে এই পুরো ব্যাপারটা আনপ্রেসিডেন্টেড। আমাদের কোনো লয়ার আদালতে দাঁড়াতে পারবে না, তাকে দাঁড়াতে দেওয়া হবে না, তাকে মারা হবে, পেটানো হবে, মব করা হবে, এইটা তো কখনো ঘটেনি। এর আগেও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, কিন্তু আমরা আদালতে দাঁড়াতে পেরেছি। এবার কিন্তু আমাদেরকে আদালতে আমাদের লয়াররা আসতেই পারেনি। এখনো পর্যন্ত আমাদের সিনিয়র অনেক লয়াররা আদালতে আসতেই পারছে না, আসলেই তাদের উপরে অত্যাচার হচ্ছে, নিগৃহীত হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাই না? ফলে আপনাকে সিচুয়েশনটা বিবেচনা করে আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনি যদি ধরেন অভিযোগটা এইভাবে আসে যে আমরা এখনো সংগঠিত হতে পারলাম না, আচ্ছা আমরা এরকম একটা আনপ্রেসিডেন্টেড অবস্থাতে এখন যদি আপনি লক্ষ্য করেন, আমরা রিট পিটিশন করেছি এই সরকারের এগেনস্টে, সরি আওয়ামী লীগের ব্যানের এগেনস্টে। আমরা ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে, বিভিন্ন মানুষ মামলা করেছে, হামে মৃত্যু নিয়ে মামলা হয়েছে, নানান রকমের হয়েছে। অথচ 5ই অগাস্টের পরে আপনি কখনো কল্পনা করতে পেরেছিলেন যে আমাদের কোনো লয়ার গিয়ে দাঁড়াবে? একটা লয়ার কথা বলছিল, আমি জানি না মনে আছে কিনা, তাকে পেছন থেকে হাত দিয়ে চর মারছে, আপনার মনে আছে সেই কথা? একদম। সেই জায়গাগুলো কিন্তু আমরা উত্তরণ করে এই অবস্থাতে এসেছি। ফলে এইটা এমন একটা নজিরবিহীন সিচুয়েশন ছিল যেখানে আপনি প্রচলিত যেই সাংগঠনিক পদ্ধতি আছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এইটা আমরা ইনভেন্ট করেছি। বলতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এরকম একটা সিচুয়েশনে কিভাবে টিকে থাকতে হয় সেটা আমরা আবিষ্কার করেছি, এখনো পর্যন্ত আমরা টিকে আছি। ফলে আমি একেবারেই বলবো না যে আমাদের প্রস্তুতি বা আমরা খারাপ করেছি, বরঞ্চ আমি বলবো আমরা ভালো করেছি। আমার একটা উদাহরণ দিয়ে বলি, প্রথমবারের মতো একজন আইনজীবী হিসেবে 8ই নভেম্বর আমি আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করি, আপনারা অনেকেই জেনে থাকবেন। সেটার আপডেটও কিন্তু এখনো পর্যন্ত এটা কিউতে আছে, ওরা তো সেটা এখনো পর্যন্ত তদন্তের জন্য তারা আনেনি। স্বাভাবিকভাবে এই কুটা তো করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকান প্রশাসনের একটা অংশ বলবো জড়িত ছিল। সবাইকে আমি দায়ী করব না, কিছু অংশ তো জড়িত ছিল। দুষ্ট চক্র তো সবসময় থাকে, আমেরিকা তো একটা দুষ্ট চক্র আছে। ফলে আমি পুরো ট্রাম্প প্রশাসন, ট্রাম্প তো তখন ছিলই না, বা বাইডেন প্রশাসনের সবাই যে দোষী তাও আমি বলবো না, আমি বলবো কিছু দুষ্ট চক্র বলবো। কারণ আমেরিকার জনগণ কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে ছিল, তাদের প্রশাসনের 2-3টা মানুষের কারণে, এমনকি আমেরিকার সে সময় অনেক কংগ্রেসম্যান আমাদের পক্ষে দাঁড়িয়েছিল। এখনো অনেক কংগ্রেসম্যান, অনেক লয়ার, অনেক মানবতাবাদী, অনেক কবি সাহিত্যিক আমাদের পক্ষে কথা বলে। ফলে পুরো আমেরিকাকে আমি অ্যাজ এ হোল দোষ দিতে পারি না। আচ্ছা যাই হোক, তো এই যে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আইনগতভাবে আমরা কতটা করেছি, দেখুন আমি ব্যক্তিগতভাবে বলি, আমি তো রামগঞ্জের ছেলে, লক্ষ্মীপুর নোয়াখালীর। তো আমাদের এখানে বিভিন্ন মামলাতে ডিল করার জন্য আমাদের কিন্তু এখানে লয়ার ছিল। তিনি, আমি লয়ারের নাম ভুলে গেছি বটে, কিন্তু সেই ভদ্রলোক নানান ধরনের অপমান মারধর করে তিনি সেখানে টিকেছিলেন। আমাদের লোকজনরা আমরা একত্রিত হয়ে টাকা পয়সা জোগাড় করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে টাকা পাঠিয়েছি। আমাদের বিভিন্ন এমপিরা যে যেখানেই আছেন না কেন তার সাধ্য অনুযায়ী টাকা পাঠিয়েছে। আমি নাম বলবো না, কিছুক্ষণ আগে একটা প্রোগ্রামে আমি নামও বলেছি, এখন আর সে বলছি না। মানে একের পর এক জামিন করিয়েছে টাকা পয়সা দিয়ে। আমি এমন অসংখ্য মানুষকে চিনি, এবং কোর্টে আমাদেরকে কোনো দাঁড়াতেও দেওয়া হয়নি। এখন আমরা কোর্টে বিভিন্ন বার কাউন্সিলে আমরা জিতে এসেছি, আমাদের লয়ার আস্তে আস্তে কাজ করছে। আমি নাম বলবো না, সে নাম বললে হয়তো তাদের উপরে কালকে চোটপাট শুরু হয়ে যাবে। সুতরাং সাবরিনা, এতগুলো ঘটনা, এতগুলো কথা আমি কেন বলছি আপনাকে জানেন? কারণ আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেটা করেছেন প্রচলিত সংকটের মধ্যে একটা সাংগঠনিক বা একটা আইনি ভিত্তি কেমন হতে পারে। আমরা তো একটা নজিরবিহীন অবস্থার মধ্য দিয়ে গেছি, ফলে এইটাকে আপনি একটি নর্মাল সূত্রে ফেলতে পারবেন না। সেই জায়গা থেকে আমি বলবো আমরা শুধু পাস মার্ক না, আমরা বেশ ভালো মার্ক পেয়েছি। 100-তে মার্ক দিতে বললে আমি বলবো 77 থেকে 82-র মধ্যে আমি নাম্বার পেয়েছি। হ্যাঁ, আমাদের ভালো করবার সুযোগ তো এভরিডে থাকে, বেস্ট যিনি তারও ভালো করার সুযোগ থাকে, বেস্টের থেকে বেস্ট হওয়ার। ফলে এটার একটা ব্যাপার আছে। আর আপনি এর আগে জাহাঙ্গীর ভাইকে যে প্রশ্নটা করেছেন আন্তর্জাতিক ভাবে, সেইটা জায়গাতে আমি একটু আপনাকে 2 পয়সা যোগ করতে পারি। সাম্প্রতিক সময় আমি ইউরোপিয়ান ইউনিয়নে একটি কনফারেন্সে গেছি, আপনি জানি না লক্ষ্য করেছেন কিনা। সেখানে আমাদের একটা মানবাধিকার বিষয়ক একটা প্রোগ্রাম হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে। আমি ওই সময় একটা স্পিচ দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে।
এই ছাড়াও আমি অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, মানে সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে, ইংল্যান্ড বলেন, এরকম বিভিন্ন বড় বড় ব্যক্তিদের কাছে গেছি যারা প্রশাসনের সাথে আছে, সরকারের সাথে আছে। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার যারা দেখে তাদের তো অনেকগুলো কর্তা ব্যক্তিদের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি। সেসব জায়গাতে শুরুর দিকে ইনিশিয়ালি আমাদের প্রতি তাদের একটা রিজিড ধারণা ছিল, এটা আমাকে স্বীকার করতে হবে। আমাদের ব্যাপারে, বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে আমার মনে আছে আমি প্রথম আমেরিকার একজন সিনেটরের সাথে প্রথম আলাপ করি 2024 সালের সেপ্টেম্বর মাসের, এটা সম্ভবত 25 তারিখে। আমার মনে আছে আমরা তার অফিসে যাই, হোয়াইট হাউসের পাশে যে বিল্ডিংটা আছে আর কি, ওই সিনেটরদের মানে ওনাদের যে অফিস যেটা আছে আর কি, তা সেখানে যাই, কথা বলি। এবং তিনি প্রথমে তো একটু আড়ষ্ট ছিল, বললো যে তোমরাও তো একসময় এমন করেছো, এই ধরনের কথাবার্তা আমাদের কানে এসেছে। যখন আমরা তাদেরকে দেখালাম নৃশংসতার চিত্র, আমার মনে আছে যে সেই ভদ্রলোক মানে তার চোখের কোণাতে আমি একটু পানি চিকচিক করতে দেখেছি, মানে এত বিভৎস দৃশ্য উনি মনে হয় ওনার জীবনে দেখে নাই। তো উনি আমাকে বললো যে কি চিঠি লিখতে হবে। তখন উনি একটা চিঠি লিখেছেন, আমাদের জন্য একটা চিঠি ইস্যু করে দিয়েছিলেন, সেটা আমরা পরবর্তী সময়ে এনেছিলামও, বাট নানান কারণে প্রকাশিত হয়নি, কারণ চিঠির কিছু ওয়ার্ডিং আমাদের পছন্দ হয়নি, যাক সেটা অন্য আলাপ। কিন্তু তিনি চিঠি লিখেছিলেন, বলেছিলেন। এইভাবে আমরা এখন যখন আমি ধরেন একদম সাম্প্রতিক একটা ঘটনা বলে, আমি অস্ট্রেলিয়াতে হুইপের সাথে এক হুইপের সাথে আমি দেখা করতে গেছি, সরকার দলীয়। সেখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে, এবং তাকে এটাও বলা হয়েছে যে বাংলাদেশ সেকেন্ড ইরান, আরেকটা ইরান কি এফোর্ড করতে পারবে কিনা ওয়ার্ল্ড। মানে এখন যেটা হচ্ছে সেটা আরেকটা থিওলজিক্যালি সাইড থেকে ধরেন আরেকটা খেলাফতের দিকে যে যাচ্ছে, এইটা কি ওয়ার্ল্ড আসলে এফোর্ড করতে পারবে কিনা। সো দে ওয়ার ওয়ারিড অ্যাবাউট ইট, অ্যান্ড তারা এটা নিয়ে কথা বলেছে। পরবর্তী সময় এটা নিয়ে তারা আরো আলোচনা করেছে, আমাদের যারা লোক যারা ছিলেন, মানুষ যারা ছিলেন। তো আমার অভিজ্ঞতা মিশ্র, যেমন ধরেন আমি ইউরোপিয়ান ইউনিয়নের মানবাধিকার সংস্থার অন্যতম এক প্রধান ভদ্রমহিলার সাথে কথা বলেছি। ভদ্রমহিলা অনেক বয়স্ক, তো আমাকে তিনি নানান রকমের আগডুম বাগডুম বুঝাচ্ছিলেন আর কি। তো জানেন তো আমার তো প্রফেশনই হচ্ছে কথা বলা, কথা আমি সাথে করে একেবারে ছবি টবি সমস্ত কিছু নিয়ে গেছি। তাকে আমি বলেছি যে দেখো, তোমাদের সংস্থা বলছে যে 1400 জন নিহত হয়েছে, অথচ তোমাদের ব্যাকড গভর্নমেন্ট। তো সে খুবই একটু বললো যে না না, এটা আমাদের ব্যাক না। আমি আচ্ছা ঠিক আছে, রিগার্ডলেস ওয়েদার ইট ইজ ব্যাকড বাই ইউ অর নট, ওয়েদার ইট ইজ নট অর ইয়েস অর নো, তোমাদেরই সেই ওই সরকারই গেজেটে প্রকাশ করেছে 844 জনের নাম, যার মধ্য থেকে 200-300 জন আবার জিন্দা লাশ হয়ে ফেরত এসেছে। তুমি একেবারে চুপ হয়েছে। তো একটা পর্যায়ে বললাম যে দেখো, বাংলাদেশে কিন্তু যে ট্রাইবাল সমস্যা, এটা কিন্তু নাই, যেটা সোমালিয়াতে আছে, অন্যান্য আফ্রিকার কান্ট্রি গুলাতে আছে। আমাদেরকে যেভাবে গলা চেপে ধরা হচ্ছে একটা গোত্র হিসেবে, বাংলাদেশ আওয়ামী লীগ একটা গোত্র, তাদেরকে একেবারে গলা চিপে ধরো, এইটা কিন্তু শেষ পর্যন্ত ধরো সিভিল ওয়ারের দিকে রূপ নিতে পারে। যেমন ধরো আমরা তো স্বাভাবিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ শান্তির কথা বলছে, এখন ধরো আজকে সাবরিনা আপনার বোনকে আজকে বলতে হয় আপনার বোনের চাকরি চলে গেছে। কেন আপনার বোনের চাকরি চলে গেল? কারণ আপনি কথা বলেন। এখন আপনার বোন তো আর আওয়ামী লীগ করে না রে ভাই, আপনার বোন তো নর্মাল সরকারি একটা কর্মকর্তা ছিল, তাই না? এখন আপনার বোনের মতো এরকম অসংখ্য বোন প্রতিবাদ করে রাস্তায় নামলো, আমার কি দোষ? আমার অপরাধটা কি? আমি তো ভাই সরকারি ক্যাডার, বিসিএস দিয়ে পাশ করেছি, পরীক্ষা দিয়ে ঢুকেছি, এটা করেছি সেটা করেছি, আমার অপরাধ কি? আমার চাকরিটা তুমি নিয়ে নিলে। তো সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলে তো এক ধরনের সিভিল ওয়ার চলে আসবে, এটা তো বাংলাদেশে আওয়ামী লীগের কিছু করতে হবে না। তখন এই ভদ্র মহিলা একটু নড়ে চড়ে বসলো, তিনি আমাকে একটা ইন্টারেস্টিং ওয়ার্ড বললেন, বলে হোয়াট অ্যাবাউট রিকনসিলেশন। আমি বললাম যে হোয়াট ডু ইউ মিন বাই রিকনসিলেশন? বলে যে লাইক সাউথ আফ্রিকা কনফেশন অ্যান্ড ট্রুথ কমিশন। আমি বললাম যে হোয়াট ডু ইউ মিন বাই কনফেশন? বলে ধরো তোমরা কিছু তোমরা যেই অন্যায়গুলো তোমরা মনে করা হয়েছে সেটা স্বীকার করলে, তারপরে ট্রুথ কমিশন হলো, এই সেই হলো। আমি বললাম তো তাহলে সবার আগে ইউনুসকে ট্রুথ কমিশনে আসতে হবে, সবার আগে ইউনুসকে আসতে হবে, এই হত্যাকাণ্ডের দায় তার। সে বলেছে মেটিকুলাস ডিজাইন। আমি তাকে সাথে সাথে বের করে ভিডিও দেখিয়েছি, একটা ওয়ার্ড আর সে বলেনি, একটা ওয়ার্ড আর বলেনি, বলার তো নাই তারা কিছু। সো আলটিমেটলি এখন যেটা হয়েছে যে ইয়েস, এটা সত্যি কথা যে আমি ব্যক্তিগতভাবে একটু একটু অ্যাগ্রেসিভ থাকি। আসলে সত্যি কথা, একজন অ্যাম্বাসেডর আমাকে একদিন খুব বুঝিয়েছে। আমি বলে যে তোমাকে আমি একটা কথা বলি,
তুমি একটু রেভুলেশন টাইপের ছেলে, আমি বুঝতে পারছি। দেখো, তোমরা তো একটা গরিব কান্ট্রি, তোমাকে বাস্তবতাটা স্বীকার করে নিতে হবে। ওয়েস্টের কাছে মাথা নত করে কথা না বললে তোমরা এগোতে পারবা না। আমি বুঝি তোমার কথা, যে তুমি গিয়ে ওদের সাথে গণতন্ত্রের হিসাব তুমি ওকে দিবা কেন, আমাকে এনে দিবা কেন? তো বিশ্বাস করেন, সেই অ্যাম্বাসেডরের নাম শুনলে আপনি একটু অবাক হবেন। আমাদের প্রাক্তন এক অ্যাম্বাসেডর, এক প্রখ্যাত দেশেরই, তিনি আমাকে আলাদাভাবে ডেকে বলেছেন যে আমি বুঝি তোমার কষ্টটা। কারণ উনি তখন আমাকে বলছিলেন যে আমেরিকার কাছে তোমাদেরকে একটু নতি স্বীকার করতে হবে। তখন আমি বলছি ভাই, তো উনি তখন বলেছে যে দেখো, মানে উনি আমাকে বাস্তবতাটা বুঝালেন। তো আলটিমেটলি ব্যাপার যেটা হয়েছে, যে আমি তো যদিও এই 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 বিভিন্ন দেশে বিভিন্ন কর্তা ব্যক্তিদের সাথে যাই, দেখা করি, বলি, এটা রিগার্ডলেস অফ আওয়ামী লীগ এবং বিএনপি, আমি এটা বাদ দিই। আমাদের না সাবরিনা কোনো সার্বভৌমত্ব নাই। না, একদম নেই। এই যে সভরেন্টির কথা বলি, এটা আমার থেকে আরো ভালো হারে হারে টের পাবে আমাদের দস্তগীর জাহাঙ্গীর ভাই, কারণ উনি তো এই আগুনের মধ্যেই বসে আছেন। একদম আমাদের তো কোনো সভরেন্টি নাই। আমরা বলি সভরেন্টি নাই। আপনাকে স্বীকার করে নিতে হবে ইউ আর ইন লিভিং ইন এ কলোনি। নাও ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ কলোনি ইউ বিলং টু, ব্রিটিশ কলোনি অর আমেরিকান কলোনি। আপনি এইটাকে স্বীকার করে তারপরে আপনি অন্য আলাপ করেন। এই যে যারা এখন ক্ষমতাতে আছে, তারা কি কারো আশীর্বাদ ছাড়া ক্ষমতাতে আছে বলে মনে হয়? শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা সেই কলোনিতে থাকতে চান নাই, কলোনিতে থাকতে পারবেন না, সেটার কারণে তাকে আজকে এই অবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে। বঙ্গবন্ধু, চিলির আয়ান্দে, সুকর্ণ, তারপরে তারপরে আপনার মোসাদ্দেক, ইরানের মোসাদ্দেক, তারপরে এটার নাম কি, আপনার আরো উদাহরণ আছে। আপনার আয়ানদের কথা তো আমি বলেছি, কঙ্গো লুমুম্বা। সো এরকম অসংখ্য উদাহরণ আমি আপনাকে দেখাতে পারবো। তারপরে ধরেন ফিদেল কাস্ট্রোকে তারা কিছু করতে পারেনি, চেষ্টা করেছে দেবী, তাই না? সুতরাং বাস্তবতাটা হচ্ছে যে আপনি পশ্চিমের কাছে মাথা নত করবেন, বলতে হবে ইক্তাদায়তুল বেহাদ আল ইমাম, হ্যাঁ, দেন টক। এই হচ্ছে ঘটনা। আমার কথা অনেকেরই ভালো লাগবে, অনেকেরই ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা। সংঘবদ্ধ স্বাধীনতা বিরোধী এবং সাইবার সন্ত্রাসীদের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অপপ্রচারগুলোকে আপনি যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, এই অপবাদ এবং অপবাদ অর্থাৎ সত্য মিথ্যা মিলিয়ে অভিযোগগুলো ছিল শেখ হাসিনা সরকার দুর্নীতি করছে, শেখ হাসিনা সরকার মানবাধিকার লঙ্ঘন করছে, শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এই তিনটা অভিযোগের মধ্যে আমি অনেকবার বলেছি, একেবারে গুগলে, অনলাইনে, বিদেশি গোষ্ঠীগুলো বা বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান, জাতিসংঘ, যে আর যদি আরো ভালোভাবে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যে যারা এই দুর্নীতি সংক্রান্ত তথ্যাদি বিশ্লেষণ করে এবং ফলাফল প্রকাশ করে, আপনি সবকিছু বিশ্লেষণ করলে দেখবেন যে শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু তুলনামূলক দুর্নীতি কমেছিল। এটা নিয়ে অবশ্য পিনাকি কিছুদিন আগে আবার তার পদ্ধতিতে দেখিয়ে দিয়েছে যে না, শেখ হাসিনা সরকারের সময় আমরা যেটা বলি সেটা সত্য। কিন্তু সত্য কথা হলো যে শেখ হাসিনার 15-16 বছরের শাসন আমলে বাংলাদেশের তুলনামূলক দুর্নীতি কিন্তু কম ছিল। হ্যাঁ, হয়তো দুর্নীতির পরিমাণ অর্থের মাপে বেশি হতে পারে। এর কারণ হলো যে শেখ হাসিনা তো বাংলাদেশের অর্থনীতিটাকে একটা ব্যাপক বাড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ যে অর্থনীতির সাইজটা এখন মনে পড়ছে না, মানে কোথা থেকে উনি কোথায় নিয়ে এসেছিলেন, 5 গুণ বাড়িয়ে দিয়েছিলেন উনি 16 বছর রাষ্ট্র শাসন করে, খুব সম্ভবত। অর্থাৎ আমাদের যে জিডিপি, যেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তো এইরকম একটা অবস্থায় দুর্নীতির আপেক্ষিক মাত্রা কমলেও দুর্নীতির টাকার পরিমাণ হয়তো বেড়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের সাফল্য এটা যে তিনি আপেক্ষিক মাত্রা কমিয়েছিলেন, কিন্তু অপপ্রচারটা এমন ভাবে চলেছিল যে এইটাই বুঝি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার ছিল বাংলাদেশের। তারপর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ ছিল যে গুম খুন এইসব তারা করছে। এইটা একটা অভিযোগ ছিল যে মানবাধিকার লঙ্ঘন করে শেষ করে দিচ্ছে। অথচ আমরা যদি সকল ডেটা বিশ্লেষণ করি, দেখব যে আসলে শেখ হাসিনা বলুন, আওয়ামী লীগের বিরুদ্ধে যত ধরনের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে আওয়ামী লীগকে কেন্দ্র করে, সেই 1975 সালে বঙ্গবন্ধুর সপরিবার হত্যাকাণ্ড থেকে শুরু করে 21শে আগস্টের গ্রেনেড হামলা, কিংবা 2001 সালের আওয়ামী লীগ এবং সংখ্যালঘু নিধন, কিংবা এই 24-এর জঙ্গি উত্থানের পরে আবার আওয়ামী লীগ এবং সংখ্যালঘু নিধন,
এগুলোর তুলনায় আসলে শেখ হাসিনা সরকারের যেসব গুম খুন যা যত আপনি অপবাদের, সেটা আসলে সংখ্যায় অনেক কম ছিল। আরেকটা অপবাদ যেটা আমি পরিপূর্ণভাবে অস্বীকার করি এবং আমি পৃথিবীর যে কোনো জায়গায় এটা প্রমাণ করে দিতে সক্ষম যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সমস্যাগুলো বিদ্যমান, এটা পৃথিবীর যে কোনো দুটি পাশাপাশি দেশের ক্ষেত্রে বিদ্যমান, কম বা বেশি। সেই জিনিসগুলোকে কেন্দ্র করে বারবার বলা হচ্ছিল যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলেন। এটা অবশ্য অনেকে এটাকে গুরুত্ব দিতে চান না, আমি কিন্তু ব্যাপারটাকে গুরুত্ব দিই। আমি মনে করি যে এইটা বলে বলে কিন্তু বাংলাদেশের একটা বড় অংশের মানুষের মগজ ধোলাই করা হয়েছে। এর মধ্যে কিছু লোক আছে তারা মগজ ধোলাই ছাড়াই এটাকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করে, আবার অনেক নিরীহ মানুষ আছে যাদের মগজ ধোলাই করা হয়েছে। এটা এতবার বলা হয়েছে যে সবাই ভাবে যে না, কিভাবে না কোথাও ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। সেগুলা ওই যে বলে যে সীমানায় হত্যা হয়, তারপরে পানি দেয় না, পরে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের মাল সামানা পরিবহন করা হয়, অস্ত্রগোলা বারুদ পরিবহন করা হয়, নানান এখানে প্রচার অপপ্রচার মিলে অনেক জিনিস আছে। এবং শেখ হাসিনা নিজেও বা উনি এবং উনার সরকার কখনো ভারত থেকে যেসব সুবিধা উনি নিতেন সেগুলা বর্ণনা করেন নাই। সেগুলো আমরা কিছু কিছু শুধু তার সরকারের পতনের পর ইউনূসের আমলে আমরা জানতে পারলাম, যখন ভারত তার ভেতর দিয়ে আমাদের ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিল, যেটাতে বশির এই দস্যু ইউনূসের বাণিজ্য উপদেষ্টা বশির নিজে স্বীকার করেছিল এতে বাংলাদেশের বছরে 2 থেকে 2.5 হাজার কোটি টাকা খরচ হচ্ছে, মানে ক্ষতি হচ্ছে। এবং বাংলাদেশের তো এখন রপ্তানি অনেক, আসলে আমাদের এত ভিডিও করা দরকার, বক্তব্যগুলো আমি করব ধীরে ধীরে আপনাদের সহযোগিতা পেলে। বাণিজ্যিক ভিত্তিতে এই ভিডিও করি না, কারণ বাণিজ্যিক ভিত্তিতে ভিডিও করলে সবার দিকে তাকাতে হয়। আমি আসলে এখানে শুধু শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকি। যা বাংলাদেশ অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে যারা 24-এর জঙ্গি উত্থানের পরে যারা শেখ হাসিনার পক্ষে কলম হাতে নিয়েছেন, কিংবা কণ্ঠ, আমার মতো দুর্বল কণ্ঠও কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে কণ্ঠ হিসাবে, তো যারা কণ্ঠ ব্যবহার করছে তাদের মধ্যে আমার মতো মনে হয়, আমি অন্তত দেখিনি যে শেখ হাসিনাকে এত কড়া সমালোচনা করে আর কি। সমালোচনা আমরা করব, আমি অন্তত করে যাব, কিন্তু এই জায়গাটায় দেখেন পরিপূর্ণভাবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে এই জন্য, এবং বঙ্গবন্ধু বাংলাদেশকে পৃথক করে ফেলছে পাকিস্তান থেকে, শেখ হাসিনা বাংলাদেশে উন্নয়ন করছে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, শুধু এই জন্য এই অপবাদটা নিয়ে আসে ভারতের বিরুদ্ধে। শেখ হাসিনা শত শত চুক্তি করেছে, গোলামির চুক্তি। ওরা কিন্তু একটা চুক্তি তো দেখানো তো দূরে থাকুক, যেটা তৌহিদ, আমাদের তৌহিদ সাহেব দস্যু ইউনূসের যে পররাষ্ট্র উপদেষ্টা, সেও বলেছিল যে আদানির চুক্তিটা মানে একটু বলে আসবে, মানে আর কিছু সে বলে নাই। তৌহিদ সাহেব তো ভালো মানুষ, আমি মনে করি ওনাকে পছন্দ করতাম এক সময়, কিন্তু আসলে পছন্দ করি আর না করি, ইউনূসের মতো এরকম দস্যুর যদি কেউ উপদেষ্টা থাকে 2 বছর, তাহলে তার পছন্দ করাটা কষ্টকর হয়ে যায়। উনিও বলেছেন যে না, ওই মানে আসলে এগুলো কথার কথা। ভারত বাংলাদেশের মধ্যে একটা ফ্রেন্ডশিপ ট্রিটি ছিল 25 বছরের, সেটা শেখ হাসিনা সরকারই আর নবায়ন করেনি। আমার মনে হয় যে সে চুক্তিটা নবায়ন করা যেত। ওই চুক্তিটা যদি আমার কাছে থাকতো, এটা আমার মনে হয় অনলাইনে সার্চ করলে পাওয়া যাবে, কারণ অনেক ডকুমেন্টকে আমরা গোপন ডকুমেন্ট মনে করি, কিন্তু এগুলো আসলে আমি দেখলাম যে শুধু গুগলে গেলে খুঁজে পাওয়া যায়। ওই চুক্তিটা খুব বেশি বড় না, 25 বছর মেয়াদি ফ্রেন্ডশিপ ট্রিটি বা মৈত্রী চুক্তি, চুক্তিটার নামও ভুলে গেছি। আমি 2001-2-3 সালে ফরেন মিনিস্ট্রিতে সাউথ এশিয়া ডেস্কে কাজ করি, তখন আমি এই চুক্তিটা পড়েছিলাম। এখন মনে নাই, কিন্তু এটুকুন মনে আছে যে আমি এই চুক্তিটা তারও আগে বহু বছর ধরে পড়ার জন্য অপেক্ষা করছিলাম। যেভাবে বিএনপি, তখন তো আর জামাত এত ছিল না আসলে ওই সময়টায়, তখন আমরা এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল বলতে, আমি অবশ্য তখনও বিএনপির বন্ধু ছিলাম, এখনো আছি। এরা এই বিশেষ করে বিএনপি, বি চৌধুরী, যাকে ইয়ের মতো তারা সরিয়ে দিয়েছে, এই আমাদের চুপ্পু সাহেবের মতো, তিনিও এই দাঁত মুখ খিচে বলতেন যে গোলামির চুক্তি, গোলামির চুক্তি। এবং আমাদের ছোটবেলাটা ঝাঁঝরা হয়ে গেছে এই গোলামির চুক্তির কথা শুনে শুনে, এবং আমার খুব আগ্রহ ছিল যে এই গোলামির চুক্তিটা পড়ে আমি দেখলাম যে সেখানে গোলামির কোনো কথা নাই, যা কিছু আছে পারস্পরিক। অর্থাৎ ভারত বাংলাদেশকে যদি 5 টাকা দেয়, বাংলাদেশ ভারতকে 5 টাকা দিবে। বাংলাদেশের ইতিহাসে একটা মাত্র এইভাবে যদি আপনি বলেন যে আমাকে 5 টাকা দাও, তুমি আমাকে 5 টাকা দিলে, মানে তুমি আমার থেকে 5 টাকা নিলে আমাকে কিন্তু 10 টাকা দিতে হবে, এই ধরনের চুক্তিকে যদি আপনি গোলামির চুক্তি বলেন, তাহলে বাংলাদেশের ইতিহাসে একটাই গোলামির চুক্তি হয়েছে, সেটা হয়েছে ইউনূসের আমলে। ইউনূস ধারণা করি যে সবাই মিলে যেটা করেছে সেই বাণিজ্য চুক্তি। সত্যি সত্যি এই চুক্তিটাতে আপনি যে কেউ পড়লে বুঝতে পারবে যে এটা একটা অসম চুক্তি ছিল। এই একটা মাত্র গোলামির চুক্তি হয়েছে বাংলাদেশের ইতিহাসে। এখন দেখেন, যেই মানুষগুলো অন্ধের মতো বিশ্বাস করেছে যে শেখ হাসিনা অনেক গোলামির চুক্তি করেছে, তাদের উপর যেন আল্লাহর গজব হিসাবে নাজিল হয়েছে এই ইউনূস এবং তার করা
মার্কিনীদের সাথে বাণিজ্য চুক্তি, যেটাকে আমি গোলামির চুক্তি এই জন্য বলছি যে মানে গোলামির চুক্তি বলতে তো বাংলাদেশের মানুষ এটাই বোঝে যে একটা অসম চুক্তি হবে, শর্ত চাপিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে একমাত্র বাংলাদেশের হওয়া একমাত্র চুক্তি হলো গোলামির চুক্তি। ফলে তিনটা অভিযোগের মধ্যে দুর্নীতি সত্য, কিন্তু যেভাবে বলে সেভাবে সত্য না। বাংলাদেশের সব সরকারের আমলে দুর্নীতি হয়েছে। মানবাধিকার লঙ্ঘন সত্য, সেভাবে সত্য না। বাংলাদেশের সব সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সবচেয়ে কম হয়েছে। তুলনামূলকভাবে দেখা যাবে যে আওয়ামী লীগ যেই মানবাধিকার লঙ্ঘন করেছে, আওয়ামী লীগ বিরোধীরা তার উপর যে মানবাধিকার লঙ্ঘন করেছে সেটার ভার কিন্তু অনেক বেশি, এবং একটা দুটা দিনের মানবাধিকার লঙ্ঘনই আওয়ামী লীগের ইতিহাসের সব মানবাধিকার লঙ্ঘনের সমষ্টি করলে তার চেয়ে ভারী হয়ে যায়। যেমন 21শে আগস্টের গ্রেনেড হামলা কিংবা 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা। সুতরাং বুঝতে পেরেছেন যে এই অভিযোগগুলো আবার কেন সবিস্তারে বললাম, যে এই অভিযোগগুলোর ভিত্তিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এক ধরনের জন অসন্তোষ বলুন, বা যারা দাবি করে যে সিপিবি বাসদ বামদল যে হ্যাঁ আমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এইসব মানে এই জন্য প্রতিবাদ করছি, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে। কিন্তু আমি যে সিদ্ধান্তটা এখানে বলতে যাচ্ছি সেটা হলো যে এই অভিযোগগুলো কতটা সত্য অসত্য সেটা এখানে বড় বিষয় নয়। বড় বিষয় হলো যে এই অভিযোগগুলার অজুহাত কোনোভাবেই আপনাকে 2024-এর জঙ্গি উত্থানে আপনার অংশগ্রহণকে ন্যায্যতা প্রদান করে না। আবার বলি, বেশি বললে অবশ্য কথার গুরুত্ব কমে যায়, ভিডিওর দর্শক কমে যায়, কিন্তু কথাটা আমাকে আবার বলতে হচ্ছে কারণ আমি আসলে নিরুপায় বোধ করছি। আমি আবারও বলছি যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ, অভিযোগ ইত্যাদি সত্য হোক মিথ্যা হোক, কোনো কিছুই আপনাকে 2024-এর জঙ্গি উত্থানে অংশগ্রহণের ন্যায্যতা প্রদান করে না। সোজা কারণ কি? সোজা কারণ ছিল 2024-এ যে আন্দোলন হয়েছে এটা সরাসরি বাংলাদেশের 1971 সালে পরাজিত শক্তির অধীনে হয়েছে, তাদের নেতৃত্বে হয়েছে, এবং তারা এটাকে দুটো জিনিসের প্রতিশোধ হিসাবে গ্রহণ করেছে। এক হলো 1971 সালে তাদের পরাজয়, এবং 2012-13 সাল থেকে যে শেখ হাসিনা সরকার কিছু যুদ্ধাপরাধীকে বিচার করে যে সাপের লেজ দিয়ে কান চুলকালেন কিংবা কুমিরের লেজ দিয়ে কান চুলকালেন, সাপও মারলেন না, শুধু কানটা চুলকালেন, সেই জায়গাটার প্রতিশোধ নেয়া। সেটার প্রমাণ কি? প্রমাণ দেখেন, এই প্রমাণ তো রাস্তাঘাটে ছড়িয়ে আছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই বলে 5 আগস্টে এটা বলল দুপুরবেলা, যেই আফটারনুনে শেখ হাসিনা সরকারের পতন ঘোষিত হলো, সন্ধ্যা 8টার মধ্যে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন রাখা হয় না। যতটুকু ঢাকা শহরে ছিল সব কিন্তু একেবারে আপনার সংঘবদ্ধভাবে ভেঙে ফেলা হয়েছে। আপনি বলবেন যে হ্যাঁ শেখ হাসিনা অনেক ভাস্কর্য নির্মাণ করেছে, এগুলো সবই বলতে পারেন এক্সকিউজ হিসাবে, কিন্তু যেইভাবে ভেঙে ফেলা হয়েছে, যেইভাবে এই ভাঙ্গনের ক্রম যেভাবে চলেছে, তারপর ধরে যেভাবে জঙ্গি ফুয়াদ, জঙ্গি শাহরিয়ার এগুলো বাংলাদেশ চষে বেড়াচ্ছে, ঢাকা শহর চষে বেড়াচ্ছে, অন্তত এখন তো আর কারো কোনো এই প্রমাণ তো আমাদের দিতে হবে না যে এটা ছিল পুরোপুরি 1971 সালে পরাজয়ের প্রতিশোধ নেয়া এবং ওই যে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেয়া। প্রতিশোধটা এমন ভাবে নিচ্ছে, আমাদেরকে এমন ভাবে বুঝিয়ে দিচ্ছে যে যেই আদালতে নিজামি মুজাহিদি এদের ফাঁসি হয়েছিল সেই আদালতে তারা আবার শেখ হাসিনারও ফাঁসি দিয়ে দিয়েছে। এমন এইরকম আপনার মানে মধুর প্রতিশোধ। আপনি যদি স্বাধীনতা বিরোধীদের পার্সপেক্টিভ থেকে দেখেন, ফুয়াদ, শাহরিয়ার কিংবা যারা আছে জঙ্গি, বা এই যে সরাসরি যে জঙ্গিগুলো ওই আন্দোলনটা অংশগ্রহণ করেছিল, এই যে হাসনাত, সার্জিস, এদের পার্সপেক্টিভ থেকে দেখলে তো ইচ্ছে মধুর প্রতিশোধ আমরা তো ইতিহাসে খুব কম দেখি যে এত সুন্দর প্রতিশোধ। যে আদালত শেখ হাসিনা গড়ে তাদের মানুষকে বিচার করলো, সেই আদালতে একই বিচার কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হলো, 3 নেতাকেও মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। আমরা শুধু যদি ফলাফলটা দিয়ে বিচার করি তাহলে এটা আর কোনো যুক্তিতে আপনি বিচার করতে পারবেন না যে এটা 1971 সালের প্রতিশোধ ছিল না। 1971 সালের মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধের জন্য কোনো আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কোনো অজুহাতই ন্যায়সঙ্গত না। সেই অজুহাত শেখ হাসিনা কত গুমখুন করেছেন, শেখ হাসিনা কয়বার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন, শেখ হাসিনা কয় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, সেগুলো এই শেখ হাসিনা সরকারের, আমি এগুলাকে অপরাধ হিসাবেও যদি গণ্য করি, এর কোনো অপরাধী আপনার এই 2024-এর জঙ্গি উত্থানের অংশগ্রহণের আপনাকে বৈধতা দেয় না। সোজা কথা, এটা বুঝতে হবে, এটা আগে না বুঝলেও এখন বুঝতে হবে, এবং এই অনুযায়ী কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে এই আন্দোলনে অংশগ্রহণ করাকে যারা
ভুল হিসাবে বলেছেন। এর মধ্যে অনেকে কিন্তু বাংলাদেশে সেই উদাহরণ স্থাপন করেছেন, এবং সেই উদাহরণ কিন্তু সিপিবি, বাসদ তো আসলে কোনো দলই না, সিপিবি-কেই আমি শুধু একটু রেসপেক্টের জায়গায় দেখতাম। সিপিবি টিপিবি যারা এটা কিন্তু কেউ কিন্তু সৎসাহস নিয়ে তারা যে একটা বড় ষড়যন্ত্রের ফাঁদে পড়ে অংশগ্রহণ করেছিল, এটা কিন্তু তারা কিন্তু এখনো প্রকাশ্যে বলে নাই। তাদের যেসব নেতা আতেল এগুলো আছে, তারা কিন্তু যেইভাবে কণ্ঠ বড় করে এখনো টেলিভিশনে কথা বলে, এইটা তাদের অপরাধ হিসাবে গণ্য হবে, এবং এরা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। দেখুন, একটা মাত্র বিবেকবান মানুষ বড় বড় রাজনৈতিক নেতাদের মধ্যে এইটা প্রকাশ্যে স্বীকার করেছেন, এবং তিনি এমন সময়ে তিনি এই ভুলটা স্বীকার করেছেন যে ভবিষ্যতে দেখবেন যে এই মানুষটা বাংলাদেশের রাজনীতিতে টিকে যাবেন। আমি আজকে তার ইন্টারভিউ করেছি, দুঃখের বিষয় ইন্টারভিউটা আপনারা শুনবেন, কিন্তু আসলে সাউন্ডটা ভালো ছিল না আমাদের তরফ থেকে, আর উনি এত মুরব্বী যে আমি লজ্জা পাচ্ছিলাম ওনাকে বলতে যে আপনি আরেকবার বের হয়ে আসুন। প্রফেশনাল হলে বলতো, আমি তো বোঝেন আসলে ইন্টারভিউ নেওয়া বা এগুলোতে কথা বলা কোনোটাতেই প্রফেশনাল না। কিন্তু অ্যাডভোকেট মহসিন রশিদ, বাংলাদেশ মুসলিম লীগের প্রাক্তন সভাপতি, অবশ্য মুসলিম লীগকে কেউ এত খারাপ করে কেন দেখে আমি বুঝি না, মানে দেখার কিছু নাই। মুসলিম লীগ একটা বনেদি রাজনৈতিক দল, ঢাকা শহরে এটার জন্ম, বাংলাদেশে মুসলিম লীগ থাকবে, এতে কিন্তু আসলে আমাদের কোনো আপত্তি থাকা উচিত না। আমি ভেবেছিলাম যে অ্যাডভোকেট মহসিন রশিদ মুসলিম লীগেই থাকবেন, বাট উনি বললেন যে ওনার কলিগদের সাথে ওনার মত পার্থক্য হচ্ছে, তারা এখনো ভুলে আছে, উনি শুদ্ধতায় ফিরে এসেছেন, আর উনি এখন আর মুসলিম লীগের সভাপতি নন। আমি তো মনে করি যে মহসিন সাহেবের মতো মানুষ যদি মুসলিম লীগের সভাপতি হন এবং মুসলিম লীগকে একটা ঐতিহ্যবাহী দল হিসাবে যদি ছোট একটা দলে পরিণত করে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করেন, আমি তো এটাকে, আমরা যে বহুত্ববাদী ইনক্লুসিভনেসের কথা বলি, প্লুরালিজমের কথা বলি, সেটাই হতে পারে। মুসলিম লীগ তো বা এই ঢাকা শহরে গঠিত হয়েছে, পাকিস্তান বরাবরই পাকিস্তানের রাজনৈতিক অংশটার একটা বড় শক্তি কিন্তু সবসময় মুসলিম লীগ, যদিও সেখানে পাকিস্তান পিপলস পার্টি আছে, কিন্তু মূল ক্ষমতা সেনাবাহিনীর হাতে। ভারতেও খুব সম্ভবত মুসলিম লীগ আছে। মুসলিম লীগ তো কোনো নিষিদ্ধ দল না, তাদেরকে আরো বড়, বিশেষ করে অ্যাডভোকেট মহসিন রশিদের মতো বিবেকবান মানুষ যদি এই দলের দায়িত্বে থাকেন, তাদেরকেও তো বড় স্পেস দিয়ে রাজনীতি করার সুযোগ করে দেওয়া দরকার। আমাদের তো দরকার শুধু 1972 সংবিধান মেনে বাংলাদেশে রাজনীতি করবে, আমরা তো শুধু এই আশাটুকু করি বাংলাদেশের সব মানুষ থেকে, এবং সেকুলারিজম বা অসাম্প্রদায়িকতা কিংবা আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে মেনে নিবেন, এইটার ভিত্তিতে আমরা কিন্তু বাংলাদেশের রাজনীতিটা চাই। সোজা কথা হলো যে অ্যাডভোকেট মহসিন রশিদ ছাড়া বাংলাদেশের কোন জাদ্দেল নেতা 2024 জঙ্গি উত্থানে জড়িত হয়ে যে তারা অপরাধ করেছেন সেটা এখন পর্যন্ত স্বীকার করেননি। এটাকে মহসিন রশিদ, এটা আমি ভুল বলবো, কিন্তু এখনো যারা এটা স্বীকার করেনি, এখনো যারা গোয়ারতুমি করছে, তারা কিন্তু এটা অপরাধ হিসাবে দেখতে হবে, এবং ভবিষ্যতে নিশ্চিতভাবে আপনি নিশ্চিত থাকতে পারেন, যেভাবে 24 জঙ্গি উত্থানের পর আওয়ামী লীগকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আওয়ামী লীগের এখনো অসংখ্য নেতা জেলে আছেন, যেভাবে লক্ষ কোটি আওয়ামী লীগের কর্মী সমর্থক বাড়িঘর ছাড়া, এগুলোর সাধারণ প্রতিক্রিয়াতেই ভবিষ্যতে বাংলাদেশের এই বাম টাম এরা কিন্তু রাজনীতি করতে পারবে না। রাজনীতি করতে পারবে কিন্তু মহসিন রশিদ সাহেব এবং তার মতো জেনারাস বিবেকবান মানুষরা। এই বাম দলগুলা একেবারে অপদার্থ, বিবেকহীন হয়ে গেছে, কারণ তারা শেখ হাসিনা সরকারের রাজনৈতিক বিরোধিতা, তার সরকারের আমলে সংগঠিত ভুল থেকে অপরাধ সবগুলোকে এই 24 জঙ্গি উত্থানে সামিল হওয়ার অজুহাত হিসাবে তারা এটাকে দেখে। অর্থাৎ তারা মনে করে যে যেহেতু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই অভিযোগগুলো ছিল, ফলে আমাদের এই যে আন্দোলনে অংশগ্রহণ করা বৈধ ছিল। অর্থাৎ এরা আবার এখনো দেখেন, এরা এখনো জুলাই চেতনা বলে একটা বায়বীয় জিনিস উপস্থাপন করে। কবি নামে এক ভদ্রলোক মোহন রায়হান, সে এই 2 দিন আগে বা 1 দিন আগেও বাংলা একাডেমিতে তার কবিতা পড়তে গিয়ে সে নাজেহাল হয়েছে, তবুও সে তার কবিতা পড়েছে, এবং কবিতার শেষ লাইন হলো জুলাই চেতনা কোথায়। অর্থাৎ এই লোকটা কবি, দেখেন একটা কবি তো অনেক বুদ্ধিমান হওয়ার কথা, একটা কবি যদি এগুলো না বোঝে, আমাদের বাংলাদেশের যে সাধারণ মানুষ তারা আসলে এগুলো কিভাবে অনুধাবন করবেন? সত্য কথা হলো যে জুলাই ছিল জঙ্গি উত্থান, সেটা এখন প্রমাণিত হয়ে গেছে। এই জঙ্গি উত্থানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ, সত্য হোক মিথ্যা হোক, ধরে নিলাম সব সত্য, সেই সব অভিযোগ আপনাকে কোনোভাবেই জুলাই আন্দোলনে বা জুলাই জঙ্গি উত্থানে অংশগ্রহণের বৈধতা প্রদান করে না। আপনারা যদি যারা সময় মতো এইটা ক্ষমা চেয়ে এখান থেকে বের হয়ে আসেননি,
তারা আসলে ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। এইটা আমার আন্ডারস্ট্যান্ডিং। আমার কষ্টই লাগে যে সিপিবির মতো দল বাংলাদেশে ভবিষ্যতে আর থাকবে না, থাকলেও অন্য ফরম্যাটে থাকবে, এইসব নেতারা থাকবে না। এবং এমনকি দেখেন যেসব নেতা স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, মাহমুদুর রহমান মান্না, এটা তো বড় বড় রাজনৈতিক নেতা, এরাও কিন্তু কোনো না কোনো ভাবে এইটা স্বীকার করবে না, কারণ তাদের এখনো বিএনপি থেকে চাওয়া পাওয়ার অনেক কিছু আছে। যদিও মান্না সাহেবের সেকেন্ডম্যান কিন্তু হয়ে গেছে উপদেষ্টা, মান্না সাহেব কিছু হতে পারেনি। আমি এটা আসলে সবার জন্য বলছি যে এই ব্যাপারে আপনাদের যারা যারা বের হয়ে আসা দ্রুত আসুন। শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে যারা এইসব ক্ষমা চাইবেন, ইয়ে করবেন, আসলে তাদেরকে আমার মনে হয় না, আমার না আসলে আমি কোনো যুক্তি দেখি না তারা ক্ষমা পাবেন। ফলে বাংলাদেশের অনেকের রাজনীতি কিন্তু ভবিষ্যতে আর হবে না, আবার অনেকের রাজনীতি হবে সেটা ঠিক এই ধর্ম ভিত্তি টিত্তি আর কিছু থাকবে না, 24-এর ভিত্তিতেই হবে, যে 24-এর জঙ্গি উত্থানে কারা অংশগ্রহণ করেছিল, কারা অংশগ্রহণ করে নাই, কারা অংশগ্রহণকে ভুল মনে করেছিল, কারা অংশগ্রহণকে ভুল মনে করে নাই, কারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অভিযোগগুলোকে এই জঙ্গি উত্থানে অংশগ্রহণে তাদের বৈধতা প্রদান করে বলে মনে করেছিল। যারা যতদিন বেশি এটাকে বৈধতা তাদের প্রদান করেছে বলে মনে করবেন, তারা তত দ্রুত বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তাদের একেবারে রাজনৈতিক মৃত্যু ত্বরান্বিত করেছে রীতিমতো। পোল্ট্রি মুরগি পার্টি শুরু হয়ে গেছিল, কিন্তু বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ না, ওইখানে মব করতে পারবে। ওইখানে কি আরএসএস গিয়েছিল মব করতে, বিজেপি গিয়েছিল মব করতে, কিন্তু বাংলাদেশে তো জামাত বিএনপি মব করে, সন্ত্রাস করে। এরা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা বলে যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বলে আইসা আরো গণতন্ত্র ধ্বংস করেছে। এটা তো এখন দিবালোকের মতো স্পষ্ট। আগামীতে সমস্যা হলো যে যারা 2024-এর জুলাই সন্ত্রাসী ছিল, অর্ধেক দেখবেন আবার আওয়ামী লীগের ভিতরে ঢুকে যাবে। এটা হলে আবার লুঙ্গির তলে ঢুকে যাবে, ছাত্রলীগের হেলমেটের ভিতরে চলে আসবে, সম্ভাবনা রয়েছে। কারণ এরা তো লুকায়িত। এই যে মনে করেন এনে কিছু চিঙ্কুপাম জামাতিরা তারপর জুলাই সন্ত্রাসীরা কমেন্ট করলো না, এরা দেখবেন যে কিন্তু এরাই সবার আগে গিয়ে ওই আওয়ামী লীগের ছাত্রলীগের লুঙ্গির তলে ঢুকে। জি, কংগ্রেস পার্টি পিওকে নিয়ে কেন বলবে? কারণ এদের যে ফান্ড দিতেছে তারা নিজেরাই তো পিওকের জনগণের পক্ষে বলে না। এটা আমি শুরুতেই বলেছি। সেখানে 200-র উপরে লোক মারা গেল, 50-60 দিন যাবত ইন্টারনেট বন্ধ, টু শব্দটি নাই, কংগ্রেস পার্টির কথা বলে না। কিন্তু যদি এটা অন্য জায়গায় ঘটতো তাইলে আবার দেখতেন। খোদ ভারত যদি এখন পাকিস্তানে হামলা করতো, তারপরেও মনে করেন চিকরাচিকরি শুরু করে দিত। তবে এই যে আন্দোলনের মাধ্যমে তারা শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে পারছে, তারা এটাকে তো তারা অ্যাচিভমেন্ট মনে করে। হ্যাঁ, তারা তো এদের অ্যাচিভমেন্ট না, এদের যারা পাঠাইছে তাদের অ্যাচিভমেন্ট। কংগ্রেস পার্টি কোথাকার কোন কংগ্রেস পার্টি? কি এটা তো একটা ভুয়া ব্যাপার। যেমন যে গণ অধিকার পরিষদ আছে, আমরা এখন গণ অধিকার পরিষদ খুঁজে পান, তারা তো গণ অধিকার পরিষদে শুরু, তারা হয় কেউ জামাতে গেছে, কেউ বিএনপিতে গেছে। তো কংগ্রেস পার্টি বলতে আসলে কিছু নাই। এদেরকে ওই চিঙ্কুবামেরা, তারপরে মূল ইসলামী জঙ্গিবাদীরা, বিদেশি এনজিওরা তাদের পাঠাইছে, তাদের কাজ করাইতেছে। ওদের কিসের সফলতা? কোথাকার কোন অভিযোগ দিবার চিনেকে? ও ভারতেও একটা এমএলএ হইতে পারবে, জামানত হারাই ফেলবে, আর ভোট দিবে কে? কিন্তু ওকে দিয়ে সন্ত্রাস করিয়ে আরো বহুত প্ল্যান ছিল, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বড় নস্যাৎ করে দিয়েছে। নরেন্দ্র মোদীর ওই ভিডিওটা সারা পৃথিবীর সকল রেকর্ড ভেঙে ফেলেছে। এক ভাষণে সব ঠান্ডা। আরো ঠান্ডা হবে 3 মিনিট। বরং এই কংগ্রেস পার্টি এমন কাজ করলো যে 29 সালে বিজেপি আরো বেশি আসনে ক্ষমতায় আসবে। সেই জন্য বিজেপি চুপচাপ, বিজেপি এটাকে ক্যাশ করে ফেলেছে। এরা বুঝতেই পারবে না কিভাবে কি করবে। বিজেপি এত বোকা দল, বিজেপি এত বোকা, তাদের জোট কি ছোট? তাদের জোট আছে না। জি, এখানে একজন লিখছে জেলাশন সাইদিন রহস্য কি ওনার গ্রামের নাম হচ্ছে সাইদ খালি, ওইখান থেকে সাইদি নামটা আসছে। হ্যাঁ, এটা এমন কোন ইয়া না, সেটা সৈয়দ বা আরব বংশোদ্ভূত এটা না, সাইদ খালি ওনার গ্রামের নাম। ওটা জামাতে জিজ্ঞেস করেন। জামাতে আপনি যদি মোটামুটি কোচিং সেন্টারে থাকেন, আপনি অধ্যাপক হয়ে যেতে পারবেন। জামাতের পক্ষে সবই সম্ভব। কোচিং অধ্যাপক তো অনেক অধ্যাপক কোচিং সেন্টারের কারণে সেটা। তবে এই ঘটনাটা ওনাকে সবচেয়ে দিছে, শান্তি দিছে, এই ইয়ার ঘটনাটা, ওই রাষ্ট্রপতির ঘটনাটা, এটা আড়াল হয়ে গেছে। ওনার যে নিজের রাষ্ট্রপতির পদত্যাগের কারণে এই যে জামাতের ডাকাত গাজী নজরুল ইসলামের যে লম্পট্য, সেটা একটু ঢাকা পড়ে গেছে। আর আপনার অদ্ভুত ব্যাপার, এই গাজী কিন্তু ডাকাত ছিল।
ঠিক আছে, এই গাজী কিন্তু টাকা ছিল, ডাকাতি করে ধরা খাইছে এবং তাকে পিটিয়ে তারই দিয়ে পেশাব খাওয়ায় তার বাড়িতে তারা পাঠাইছিল। ফরিদ ভাই, আপনি একজন নাস্তিক হয়ে কিভাবে হিন্দুত্ববাদীদের সাপোর্ট করেন? আপনি কখনো কংগ্রেসের সমর্থনে কথা বলেন না, আর আওয়ামী লীগের আদর্শের সঙ্গে কংগ্রেসের আদর্শ যায় বিজেপি না। অবস্থানটা পরিষ্কার করবেন। যিনি কমেন্ট করেছেন তিনি আমার লাইভে সেটা বললেন, আপনার চেহারাটা একটু দেখাইতে বলেন, উত্তর দিব। ফাতরামি বাদেন, আপনারা চিনি কিন্তু আপনারা কোন ধরনের বদমাইশ, আমরা আপনাদের চিনি। সুপার রুস্তম দেখেন না, আমাদের মতো সামনে এসে বলেন, জবাবটা দিয়ে দিব। আমি কারো সাপোর্ট করব না করব আপনাকে বলবো, আপনারা নাস্তিক হয়ে ইউনুসের সমর্থন দিচ্ছেন কেন? ইউনুসের মতো মাদার ফাঁকার, ইউনুসের মতো সৎকর জঙ্গিবাদীকে সাপোর্ট দিচ্ছেন কেন? আপনাদের মতো নাস্তিক হয়ে, আপনাদের মতো নাস্তিক জামাতের সাপোর্ট করছেন কেন? ফাতরামি চোদান মিয়া, হ্যাঁ? আপনারা যে নাস্তিক হয়ে যে দৃক শহীদুলের সমর্থন করছেন কেন? আপনারা নাস্তিক হয়ে ওই কাশ্মীরের জঙ্গিদের সমর্থন কেন? আপনারা নাস্তিক হয়ে হামার জঙ্গিদের সমর্থন করেন কেন? এই জবটাকে দেন তো দেখি, তারপর আমার জবটা আপনাদের আমি দিতেছি। আপনারা নাস্তিক হয়ে ওই জুলাই জঙ্গিদের সমর্থন কিভাবে দিলেন? এই সন্ত্রাসীদের কিভাবে দিলেন? ফাতরামি করেন আমার এখানে এসে। পাকিস্তানের দালালি খুব ভালো, মানে শেখ হাসিনার সাথে গেলে ওটা খুব খারাপ, খালেদা জিয়ার সাথে বললে খুব ভালো, ওটা জায়েজ। হ্যাঁ, তুমি না আসছো কেন? তুমি পাকিস্তানি দালাল এখানে আসছো কেন? আমি শেখ ফরিদ যদি বিজেপির সাধারণ সম্পাদক হইতাম, তোমার মতো পেয়ারা পাকিস্তানিদের হাগা বন্ধ করে দিতাম। আমি শেখ ফরিদ যদি বিজেপির সাধারণ সম্পাদক হইতাম, পাকিস্তানের পায়খানা বন্ধ করে দিতাম, হালুয়া টাইট করে ফেলাইতাম। এরা হলো পেয়ারা পাকিস্তানি, এদের শরীর জ্বলতাছে। এরা হলো হয় বাঙ্গু পেয়ারা পাকিস্তানি, আর নইলে জামাতি, আর নইলে সিংকুবাম, এই জন্য জ্বলে। আমি তো শেখ ফরিদ আমার নাম, আমি এলাম সিংকুবাম আর জামাতিদের জম। তোদের চুলকানিতে লাগাবে, তোদের সূত্রার পাতা দিয়ে ডলবো, বুঝতে পারছো ভাবির বলা? জামাতি আর সিংকুবামদের সূত্রা পাতা ডলাই আমার কাম। এত ফাল পারো কেন? আরো কেবল ধরলে ট্রেলার দেখাইতেছে, অক্টোবর থেকে দেখবা সিনেমা দেখাম। বলছি তো অক্টোবর থেকে তো আসবো প্রফেশন, তখন বুঝতে পারবা বাবির বলারা কাহাকে বলে। তুমি না আইসো কার দালালি করতে? আমি তো ইউটিউবে ভারতের দালালি করি, বিজেপি দালালি করি, তুমি এনে কার লোম ছিটতে আইসো ভাবির বলা? তুমি এনে কেন সেটা আগে বলো। ফরিদ ভাই, এই আপনার ওই মানে সামারিটা কি, সামারটা কি ইসরায়েলের ওই ট্যুরটা? ওনার সাথে আরো ব্যক্তিগত যেটুকু কথা বা তার যে আলোচনা যেটুকু আমরা বুঝলাম, যে মজার ব্যাপারে একটা জিনিস শেয়ার করি আগে। আমাদের মাসুদ কামাল তো জনকণ্ঠে আমাদের আমরা একসাথে কাজ করতাম। মাসুদ কামাল একটা ভাই আসতো তার সাথে দেখা করতে, খুব গল্প করতো আর কি। পরে মাসুদ একদিন বললো তার এই ভাইটা কিন্তু ভাই, ভাই এই ভাইটা ভাই তার, হ্যাঁ, ময়মনসিংহ এর কোথাও বাড়ি তাদের। এই ভাইটাই তাদের ফ্যামিলিতে একমাত্র ভাই ইয়ার মতো একটা গ্রহণ করছে তারা। বাহাই মতবাদ তো আসলে, বাহাই তো একটা দর্শন সম্বন্ধ ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু কিন্তু বাহাই তো একটা দর্শন, যেটা আপনি কি লেবাননের দুর্জ মুসলিমদের কথা জানেন? দুর্জ, হ্যাঁ, দুর্জ, এরা মুসলমানরা তাদের মুসলমান মনে করে না, কিন্তু দ্রুজ যে জাতি রয়েছে এটা তো আপনিও ভালো বলতে পারবেন, বলেন দর্শকদের একটু জানাই। দুর্জরা এই 40 বছর বয়সে ধর্মকর্ম আরম্ভ করে তারা। হ্যাঁ, এটাই সাইন্টিফিক হাউস, বাচ্চারা তো ধর্মগ্রহণ করতে বাধ্য। ওইটা না, তাদের বক্তব্য হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করছেন। রাইট। হ্যাঁ, এর জন্য তারা 40 বছর বয়সে এটা শুরু করে। তারা খুব ধনী এবং ব্যবসায়ী সম্প্রদায়, কিন্তু তারা দুজরা। এবং লেবাননের গভর্নমেন্টে কিন্তু তারা পার্লামেন্টে আছে, তারা, তাই নাকি? দুজরা লেবাননের পার্লামেন্টে আছে। এবং দ্রুজদের ফাইন তো ফিলোসফি, আমার মতে তো কোনো মানুষের তো 20 বছর 25 বছর আগে তার ধর্ম বিশ্বাস কি হবে সে নিজে নিবে। সে বাচ্চা জন্মার পরে একটা বাচ্চা জন্মে কবরস্থানে মুসলিম এরিয়া যেটা, ওই এলাকায় দুর্জদের কবরস্থান না, অন্যদিকে, কিন্তু মুসলিম এরিয়াতে না। কিন্তু কারণ মুসলমানরা তো এদের মানবে না, মেরে ফেলবে, আলাদা ফেরকা বলে।
এবং মারে। আবার ইস্কান্দার যে পদবিটা ইস্কান্দার, ওই পদবিটা বলা হয় যে এটা লেবাননের, এটা বেদুইন গোষ্ঠী। হ্যাঁ, আলাউই মুসলিম, তারা আলাউই, ইস্কান্দার পদবি যাদের। বেগম জিয়ার মা বাবার দুজনের নামের সাথে ইস্কান্দার আছে তো। হ্যাঁ, তো ওদের কাছে যখন শুনলাম যে ইস্কান্দাররা হচ্ছে আলাউই মুসলিম, তো বেগম জিয়ার দেখতে শুনতে কিন্তু বাঙালিদের মতো না কিন্তু। ইন্টারেস্টিং তথ্য দিলেন আপনি। আলাউইরা আবার কিন্তু বেদুইন একটা সম্প্রদায়, সুন্নি কিন্তু, আলাউইরা সুন্নি কিন্তু। তাই না? ওদের সম্পর্কে আমি জানি না। উনি কবে আসবেন আমাদের অনুষ্ঠানে? ওনার সময় খুব কম, তো আমি আলোচনা করে আপনাকে জানাবো কবে তাকে আনা যায়, নিয়ে আসবো আপনার এখানে, সমস্যা নেই। এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ওইখানে করা যেতে পারে, আমরা দুইজনেই পরস্পর তাকে প্রশ্ন করব, খুব ভালো হবে। ঠিক আছে, দরকার আছে ইসরায়েল সম্পর্কে আমাদের জানা। আরেকটা বিষয় অনেকেই বলছেন, যেটা এই যে দিল্লির এই যে আন্দোলনটা, দিল্লির এই আন্দোলনের প্রভাব শেখ হাসিনার ফেরাতে কোনো প্রভাব ফেলবে কিনা? না না না, এটা কোনো কথা বলবো না। শেখ হাসিনার ফেরার সাথে এটা কোনো সম্পর্ক নেই। ইভেন মনে করেন যে এই ককরোচ পার্টি যদি এই সরকারের পতনও ঘটাইতো, দিল্লির বিজেপি সরকার, তাতেও কিছুই করতো না। বরং কংগ্রেসের সাথে তো শেখ হাসিনার রাজনৈতিক মানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের সম্পর্ক কি খারাপ? বাংলাদেশ সৃষ্টিতে তো কংগ্রেসেরই হাত রয়েছে। ইন্দিরা গান্ধী কোন দলের ছিল? বরং সম্পর্ক তো আরো ভালো হবে, সম্পর্ক তখন আরো ভালো হবে আমি মনে করি। এখনো ভালো, তখন আরো ভালো হবে, কোনো সন্দেহ নেই। আর ভারত তো কোনো সিদ্ধান্ত দলীয় ভাবে নেয় না, রাষ্ট্রীয় ভাবে। আপনি দেখেন ভারতে এই মুহূর্তে 4 থেকে 5,000 রাশিয়ান সৈন্য রয়েছে, রাশিয়ার সাথে সামরিক চুক্তি করেছে সর্বদলীয় সম্মতি ক্রমে, সর্বদলীয় সম্মতি নেওয়ার পর এটা ঘটিয়েছে। তারা সেখানে রাশিয়ার সৈন্যদের ঘাঁটি করতে দিয়েছে। তেমনি শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাকে যখন বাংলাদেশে নিয়ে যায়, বাংলাদেশ থেকে হেলিকপ্টার নিয়ে যায় ভারতে, সেখানে তারা জরুরি বৈঠক ডেকেছিল এবং সর্বদলীয় সম্মতিতে শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথি। ভারত যে কোনো সিদ্ধান্ত আমাদের দেশের মতো তো আর না, ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, এবং তারা দেখবেন দিন শেষে তারা তাদের দেশকে আগিয়ে রাখে, তাদের দেশকেই তারা সামনে রাখে। তারা কখনো দেশ বিরোধী সাধারণত নেয় না, আমরা দেখি নাই এখনো। তারা দেশের যে কোনো বিপদে, আভ্যন্তরীণ তারা যত ঝগড়াই করুক, তাদের দেশ যখন বিপদে পড়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। এটা আমরা প্রতিবারই দেখেছি, প্রতিবারই। যদিও কিছু দেশ বিরোধী, কিছু চিঙ্কুবাম ভারত টুকরো গ্যাং তো থাকবেই, ওটা সব দেশেই থাকে, তো ভারত একটু বেশি। তারপরেও জাতীয় বিষয়ে তাদের নেতারা এক হয়ে যায়। আমরা দেখেছি না, যারা এই যে দেখেন জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্বীকৃতি দিল সর্বদলীয় বৈঠকে, একজনও কি বিরোধিতা করেছে? সারাদিনই তো বিজেপির বিরোধিতা করে, কিন্তু একজনকে বিরোধিতা করেছে। তারা রাষ্ট্রের স্বার্থে তারা তারা ঐক্যবদ্ধ হয়ে যায়, এটা কোনো প্রভাব পড়তো না এখানে। সেপ্টেম্বরে তারেক রহমান যেতে পারে দিল্লিতে, এইটা কোনো প্রভাব ফেলবে? বরং আমি মনে করি তারেক রহমান যদি সেপ্টেম্বরে সত্যি যায়, তাহলে একটা আপস্রফ হইতে পারে। মানে এই সরকারকে তো শেখ হাসিনা বাংলাদেশে পা রাখা মানেই তো সরকার উল্টে যাবে, এই সরকার টিকবে না। যদি সেপ্টেম্বরে যায় এবং এই প্রসঙ্গ আসে, সেখানে একটা আলোচনা হতে পারে যে তারেক রহমানকে যেন আর কিছুদিন সময় দেয়, ভিতরে ঢুকবে, মিছিল করবে, তারপর রাজনীতি করবে, আওয়ামী লীগের নিষিদ্ধতা উঠিয়ে নেবে, রাজনীতি করবে, কিন্তু তাকে যেন সময় দেওয়া হয়, এই ধরনের চুক্তি হতে পারে। এতই পর্দা করবে তারা, ঘর থেকে বাড়াবে কেন? এটা হলো আরেক ফাতরামি। এরা পর্দার কথা বলে যে হোটেলে নিয়ে নাতির বয়সী নিয়ে ঘুরে, এটা তো আমরা দেখেছি। এতই যদি পর্দা মানতে হয়, ওই যে তেতুল হুজুর বলছে না, মেয়েদের ক্লাস ফরের বেশি পড়বেন না বলে নাই তেতুল হুজুর? তোমরা বিশ্ববিদ্যালয়ে আসছো কেন বাবা পড়তে? তুমি চলে যাও, তোমার বিশ্ববিদ্যালয়ে কে আসতে বলছে? তোমার এত পর্দার চিন্তা, তোমার তো পড়ালেখাই হারাম, তুমি চলে যাও। আর তুমি না আসো কেন? কারণ এখানে তো তোমার মাহারাম পুরুষ ছাড়া তুমি যাইতেই পারবা না, তো তুমি ঘরে বসে থাকো, তোমার না আসতে বলছে কারা? এটা হলো আরেক ফাতরামি। ওইটা কইরা তারা ওইখানে শিবিরের রাজনীতি যাতে ঠিক মতো চলে, জঙ্গিবাদী রাজনীতি ঠিক মতো চলে, সেই ব্যবসা তারা করেছিল। জি ঠিকই বলেছেন, গাজী নজরুলকে আমরা দেখেছি কত বড় পর্দাসীন। এরা পর্দাসীন হয়তো ভালো, এরা পর্দাসীন কেন করতেছে? ওইখানে গিয়ে কার বউকে নিয়ে ঘুরবে, কার বিবি কার সাথে যাবে, যাতে কেউ বুঝতে না পারে। ওইগুলো আমরা পর্দা, এগুলো আমরা দেখতেছি তো কি কি করতেছে এরা।
এখন জানা যাচ্ছে মগবাজার এলাকার কোনো হোটেল নাকি পাচ্ছিল না। সত্যিই তো, এরা তো তাই। এরা কোন জায়গায়, এরা হইলো ধরা পড়ার আগে সবাই হইলো টাটকাউলি, ধরা পড়লেই সবাই হইলো ডাকাত। আর দেখেন আমরা এটা জানতামই না যে এই যে গাজী নজরুল ইসলাম একটা ডাকাত ছিল। তার আসনের এমপি এটা বলেছে, সাবেক এমপি ছিল একটা ডাকাত। এটা নিয়ে কেউ কথাও বললো না, কোনো সাংবাদিক এটা কথা বলে না। এবং দেখেন এই কথা নিয়ে চর্চা করতেছে না, এই কথা নিয়ে বুদ্ধিজীবীরা কথা বলে না। সে যে ডাকাত ছিল প্রতিবাদ করে নাই, মামলা করে নাই, তার মানে সে ডাকাত ছিল। আমরা শেষ করবো আজকে, ফরিদ ভাই কি দিয়ে শেষ করবেন আজকে? শেষ করব এটা নিয়ে যে যেটা জননেত্রী শেখ হাসিনা বলছেন যে এই বর্ষাকালটা যেতে দেন, বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই, চাকরি নাই, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, দেশের অর্থনীতি কোথায় ছিল 6-এ সেটা নেমে আসছে 2-এ। সুতরাং বাংলাদেশের জনগণ এদের একটাকেও পালিয়ে যেতে দেবে না। এই জামাত, হেফাজত, সামরা নাইবির, বিএনপি এবং আমার ভাবির পোলা কেউ রেহাই পাবে না। কিন্তু সমস্যা হচ্ছে যে এই চিঙ্কুবামগুলো আর জামাতিগুলো আবার সেই আওয়ামী লীগের লুঙ্গির তলে ঢুকে যাবে, হেলমেটের ভিতরে লুকাবে, কারণ এরা তো গুপ্ত থাকতে ভালোবাসে। এই জন্য এদের ধরতে একটু সমস্যা হবে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা সতর্ক থাকবেন, এদের আর সুযোগ দেওয়া যাবে না। এই কাজী নজরুলদের, ডাকাতদের আর আর সুযোগ দেওয়া যাবে না। আর লুঙ্গির নিচে হেলমেটের নিচে আসতে দেওয়া হবে না। আর বাংলাদেশের জনগণ অবশ্যই ডিসেম্বরের মধ্যে তাদের অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি আসবে বলে আমি মনে করি। ভালো আর থাকবেন। এই আর্মি গুলো কোথায় যাবে, এই যে হাসিনাটা যেগুলো আছে? আর্মি যারা কাঠ খেয়েছে তারা আংরা হাঁকবে, জনগণ তো ছাড়বে না, জনগণ তো এদের ছাড়বে না। ভাবির পোলা আওয়ামী লীগ আসবে কিনা, সমস্যা হলো তুমি নিজেই তো আওয়ামী লীগের লুঙ্গির তলে পলাবা, এটা হলো সমস্যা। আসবে তো বটেই, ঠেকাইতে পারবা না। ঠেকাইতে তোমাদের কোনো মায়ের লাঙ্গা আওয়ামী লীগের আশা ঠেকাইতে পারবে না, কেউ পারবে না। ওয়াকার ব্যারাকে যেদিন যাবে সেই দিনই তোমাদের তক্তে তাউস কিভাবে তাসের ঘরের মতো উড়ে যায় দেখবা। ওয়াকার তোমাদের যে কয়দিন পাহারা দিয়ে রাখতে পারবে, ওই কয়দিনই তোমাদের চাপাচাপি, ফালাফালি, কোদাকুদি, নাচানাচি। ওয়াকার নাই, তোমরাও নাই। ওয়াকার নাই, ভাবির পোলারা নাই। ওয়াকার নাই, জামাত নাই। ওয়াকার নাই, বিএনপি নাই। ওয়াকার নাই, চামড়া নাই, পীরেরা নাই, থাকতে পারবে না। আমি একটি মজার কথা বলবো এখানে, বুঝছেন, 2001-এ যে নির্বাচন হয়, সেই নির্বাচনে কিন্তু আমাদের প্রতিবেশী ভারত চেয়েছিল যে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসুক। তারা চেয়েছিলেন যে শুধু ক্রস বর্ডার ইনসার্জেন্সি কন্ট্রোল নয়, ক্রস বর্ডার টেরোরিজম কন্ট্রোল নয়, বাংলাদেশ ভারতকে ট্রানজিট এবং গ্যাস পর্যন্ত দিয়ে দেবে। এবং এটা কিন্তু প্রচুর, কিন্তু ওই সময় ওই অপোজিশন পার্টিগুলো বলতে যে শেখ হাসিনা সরকার ভারতকে গ্যাস দিয়ে দিচ্ছে, কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু কিছুই দেয়নি। সো ভারত, আই থিঙ্ক দে আর নট ভেরি হ্যাপি যে আওয়ামী লীগ রিয়েলি ডিড নট ডু লট অফ থিংস ফর আস। এবং দ্যাট ওয়াজ পারহাপস দি নেগোসিয়েশনস দে হ্যাড, যে বিএনপি ক্ষমতায় গেলে 2001-এ তারা দে ক্যান পারসু দিস ইস্যুস। নতুন যে আমন্ত্রণ পত্রটি এসেছে ব্রিক্স সামিটে বিশেষ অতিথি হিসেবে যোগদানের, সেটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি উনি যাবেন। এখানে যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটি বাধা আমি মনে করি হতে পারে, সেটা হলো ডলারাইজেশন যে প্রসেসটা। কারণ ডলারের যদি চাহিদা কমে যায়, ডেফিনেটলি ইট উইল এফেক্ট ইউএস ইকোনমি। সো সেই কনটেক্সটে হয়তো বা তারা নাও চাইতে পারে, যেহেতু বাংলাদেশে মনে করে তারা বাংলাদেশকে প্রেসার দিয়ে অনেক কিছু করতে